হ্যালো আমার সমস্ত খুবই প্রিয় টেট অ্যাসপিরেন্টস এবং তারই সঙ্গে একই সঙ্গে আমার খুব প্রিয় সমস্ত জব অ্যাসপিরেন্টস প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব মন দিয়ে এবং সময় বের করে সমস্ত ভিডিও দেখছো, ক্লাসগুলো শুনছো, চেষ্টা করছো বোঝার। আমি তার জন্য অত্যন্ত খুশি। চলো আজকের ক্লাসে ঢোকা যাক। আমি তোমাদের আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, বংশগতি ও পরিবেশ। এই চ্যাপ্টার সম্পর্কে এর কন্টেন্ট পার্টটা ক্লাস হয়ে গেছে অলরেডি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, শুনেছো এবং এই চ্যাপ্টারটা ভালো করে বুঝেও নিয়েছো হয়তো। যদি কেউ না বুঝে থাকো কন্টেন্ট পার্টটা, তাহলে অবশ্যই দেখবে আমার চ্যানেলে এই ক্লাসটা দেওয়া আছে, তোমরা কিন্তু ভালো করে বুঝে তারপরে এই ক্লাসটা বুঝবে বা দেখবে। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং অ্যান্সার সঙ্গে নিয়ে এসেছি। আর ক্লাসে ঢোকার আগে আমি অবশ্যই ব্যাপারটা বলে দিই আরেকবার, খুবই যেটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন কি সাবস্ক্রাইব না করলে যখনই ভিডিও আমি আপলোড করছি তুমি নোটিফিকেশনটা পাবে না, ঠিক আছে? আর প্রচন্ড অ্যাটেন্টিভলি ক্লাসগুলো দেখবে, বুঝবে, স্কিপ করবে না। ঠান্ডা মাথায় খুব বেশি বড় ভিডিও করছি না আমি, খুব জোর 20 মিনিট বা 25 মিনিটসের মধ্যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে। সবটা খুব মন দিয়ে ক্লাসগুলো করলে দেখবে তোমাদের টেটের যেগুলো তুমি এক্সাম দেবে টেট সম্পর্কিত খুব ইজি মনে হবে, ঠিক আছে? আমি ইন ফিউচারে আরো আরো প্রশ্ন নিয়ে আসবো। চল তাহলে আজকে ক্লাসে ঢোকা যাক। বংশগতি ও পরিবেশ এর উপরে, এই চ্যাপ্টারের উপরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি বংশগতির একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়? বোঝো, বংশগতি এবং পরিবেশ আমরা ক্লাসটা করেছি এবং বংশগতির উপরে নিচের কোনটা একটা ইম্পর্টেন্ট ফিচার? বংশগতির থেকে আমরা ইংলিশে বলি হেরেডিটি, এগুলো টার্ম খেয়াল রাখবে। এবং নিচের কোনটা এর ইম্পর্টেন্ট ফিচার? সামাজিক অবস্থান, এই উত্তরটা হবে না, কারণ সামাজিক বা সোশ্যাল স্ট্যাটাসটা বংশগতির বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? বংশগতি মানে কি? বংশগতি মানে হচ্ছে একটা শিশু তার বংশ থেকে, তার যে পূর্বপুরুষ থেকে, ঠিক আছে, হতে পারে অনেকগুলো পূর্বপুরুষ, অনেকগুলো সেই বংশের থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে 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 যখন সে জন্ম হচ্ছে, তো সমস্ত সমস্ত পুরুষদের বৈশিষ্ট্য যে সমাহার, সমষ্টি, এইটা তার বংশগতি। দেখো, বংশ প্লাস গতি অর্থাৎ অনেকগুলো বংশের সমষ্টি হচ্ছে বংশগতি। তাহলে এখানে সোশ্যাল এরকম ব্যাপার নেই, এটা পুরোপুরি জৈবিক বা জিনগত বিষয়। তাই উত্তরটা হবে চোখের রং। দেখো, মনোভাব আমাদের সোশ্যালাইজেশন, এটা আমাদের সোসাইটিতে তৈরি হয়, এটা আমার অ্যাটিটিউড, ঠিক আছে? এটা অ্যাটিটিউড। সাংস্কৃতিক পটভূমি, এটাও কিন্তু সোসাইটিতে যুক্ত হয়, কালচারাল যে প্ল্যাটফর্মটা খেয়াল রাখো, এটাও কিন্তু তৈরি হয় ফ্রম সোসাইটি। ফলে এখানে একটাই চোখের রংটা কিন্তু আমরা পাচ্ছি আমাদের বংশ থেকে পাচ্ছি, এটা আমরা। উত্তরটা খ নাম্বারটা হবে। নেক্সট বলছি, বংশগতিবাদীদের মতে মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার প্রধান নির্ধারক কি? মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, বুঝো একবার, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। দেখো, যারা বংশগতিবাদী তারা কি বিশ্বাস করেন? যেমন ধরে নাও, হতে পারে ম্যাকডোগাল, গডার্ড, এরা সবাই বংশগতিবাদী। মেন্ডেল, এরা বিশ্বাস করে যে একটা শিশুর ব্যক্তিত্ব ডিপেন্ড করে বংশগতির উপরে, এটা একটা জিনগত প্রক্রিয়া। তো তাদের মতে বলছে কোনটা নিচের প্রাইম ফ্যাক্টর, বোঝো, প্রধান নির্ধারক, প্রাইম ফ্যাক্টর। এখানে উত্তরটা হবে জৈবিক কাঠামো ও জিন। দেখো, গ নম্বরটা উত্তর হবে, খেয়াল রাখো। উন্নত মানের বিদ্যালয়, এটা হবে না।
সবই তো এক্সটার্নাল। পুষ্টিকর খাদ্য, এটাও হবে না। সামাজিক মেলামেশা, সবটাই তো এক্সটার্নাল, তাই না? সবটাই তো বাহ্যিক। একমাত্র কিন্তু জৈবিক কাঠামো, আমাদের যে বায়োলজিক্যাল স্ট্রাকচারটা এবং জিন, একমাত্র এটাই কিন্তু আমাদের বংশগতির মেন বা প্রাইম ফ্যাক্টর। বাকি সবটা হচ্ছে সোসাইটি বা সোশ্যাল। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। দুটো পার্ট, একটা সোশ্যাল, একটা আমাদের বায়োলজিক্যাল। ঠিক আছে, যেটা আমরা মাতৃগর্ভ থেকে পেয়ে যাচ্ছি, যেগুলো ফিচার্স গুলো সবটা হবে বংশগতি সম্পন্ন। আর যেটা আমরা এখানে এসে শিখছি, ভূমিষ্ঠ হওয়ার পর শিখছি বা অর্জন করছি, সেটা হয়ে যাবে সোশ্যাল। নেক্সট দেখো নাম্বার 3। এবার দেখো পরিবেশবাদী। আমি ক্লাসে বলেছি বারবার যে বংশগতিবাদী এবং পরিবেশবাদী এরা কিন্তু পুরোপুরি অপোজিট। বংশগতিবাদী ভার্সেস পরিবেশবাদী, এটা খেয়াল রাখবে। এটা আমি আমার আগের ক্লাসে অবশ্যই আমি ডিসক্রাইব করে দিয়েছি, কারা কারা বংশগতিবাদী এবং কারা কারা পরিবেশবাদী। এরা কিন্তু পুরোপুরি অপোজিট কথাগুলো বলে। তো যারা এনভায়রনমেন্টালিস্ট বলছে এদের অনুযায়ী নিচের কোনটি সঠিক বক্তব্য নয়, আমি কিন্তু খুব তাড়াতাড়ি নট টাইপ প্রশ্ন নিয়ে আসলাম। ঠিক আছে, নট টাইপ প্রশ্ন, অ্যাসারশন রিজনিং প্রশ্ন, ঠিক আছে, এগুলো খুব আসছে যে কোনো এখন রিসেন্ট যে ট্রেন্ড প্রশ্নের এ আর অর্থাৎ অ্যাসারশন রিজনিং টাইপ প্রশ্ন এবং তার সঙ্গে নট টাইপ প্রশ্ন, কোনটি নয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই টাইপ প্রশ্ন প্র্যাকটিস করলে কিন্তু আমাদের চ্যাপ্টারটাও খুবই স্ট্রংলি রেডি হয়ে যায়, আমরা ডেপথে যেতে পারি। চলো তাহলে কোনটি সঠিক বক্তব্য নয়, উত্তরটা হবে খ নাম্বার, শিশুর বিকাশে পরিবারের ভূমিকা নগণ্য। যারা বংশগতিবাদী ওরা কি বিশ্বাস করে যে শিশুর ডেভেলপমেন্টে ফ্যামিলি, সোসাইটি, এদের রোল অত্যন্ত হারে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ফলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে সঠিক নয়, অ্যান্সার হবে। বাকি তিনটা কিন্তু অবশ্যই তাদের বক্তব্য। যেমন ধরুন আমি একটা স্যাম্পল নিচ্ছি, বলছে যে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যে কোনো শিশুকে দক্ষ করা সম্ভব। এটা ঠিক বক্তব্য আছে। যারা পরিবেশবাদী তারা বিশ্বাস করে যে একটা শিশুকে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ট্রেনিং দিলে, তাকে প্র্যাকটিস করালে সে দক্ষ হবে, এটা তাদের বক্তব্য। একমাত্র এখানে খ নাম্বারটাই বক্তব্য নয়। ঠিক আছে, নাম্বার 4। এবার দেখো অ্যাসারশন রিজনিং টাইপ প্রশ্ন নিয়ে এসেছি আমি, অ্যাসারশন রিজনিং টাইপ। ঠিক আছে, আমি এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় আমি আগে ক্লাসে বলে দিয়েছি বারবার। ঠিক আছে, এর তিনটা ধাপে করতে হয়। একবার বুঝতে হয় অ্যাসারশনটা, অর্থাৎ যেটা বিবৃতি, সেটা ঠিক না ভুল, তারপর রিজনিংটা বুঝতে হয় ঠিক না ভুল, তারপরে রিজনটা অর্থাৎ কারণটার এটা ফলাফল কিনা এটা বুঝতে হয়। এই তিনটা ধাপে কিন্তু এ আর টাইপ প্রশ্ন সলভ করতে হয়। এখানে কি দেখো কি আছে, বলছে বিকাশের ক্ষেত্রে বংশগতি হলো একটা স্থিতিশীল কাঠামো। বোঝো, তাহলে এটা ঠিক বক্তব্য। এটা প্রথম ধাপ, যে বিকাশের ক্ষেত্রে বংশগতি হলো একটা স্থিতিশীল কাঠামো। এটা ঠিক বক্তব্য আছে, ডেভেলপমেন্টাল বংশগতি রোল প্লে করে। একজন ব্যক্তি তার পরিবেশ পরিবর্তন করতে পারলেও তার জিনগত উপাদান পরিবর্তন করতে পারে না, এটাও ঠিক বক্তব্য। এটাও ঠিক বক্তব্য। তুমি তোমার পরিবেশ চেঞ্জ করতে পারো, তুমি তোমার সোসাইটি চেঞ্জ করতে পারো, তোমার যে জিনগত কাঠামো, তোমার গায়ের রং, তোমার চোখের রং, তোমার বডির অবয়ব, সাইজ, ভলিউম, তুমি এগুলো চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ যেটা বায়োলজিক্যাল স্ট্রাকচার আমাদের, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, পরিবেশ চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এ এবং আর সঠিক বক্তব্য, এবং এখানে আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। যেহেতু আমরা আমাদের পরিবেশ চেঞ্জ করতে পারবো না এবং জিনগত উপাদান, আমরা পরিবেশ চেঞ্জ করতে পারবো কিন্তু জিনগত উপাদান চেঞ্জ করতে পারবো না, তাহলে আমাদের বংশগতি একটা স্থিতিশীল অবস্থা, স্ট্যাটিক স্ট্রাকচার। তাই এখানে আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তাই উত্তরটা হবে ক নাম্বারটা, খেয়াল রাখবে। নেক্সট, নিচের কোনটি পরিবেশের প্রভাবের ফলে সৃষ্ট বৈশিষ্ট্য নয় বা নট টাইপ প্রশ্ন।
দেখো এই নট টাইপ প্রশ্ন যে যত প্র্যাকটিস করবে তার তত কিন্তু ডেপথ অবশ্যই কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে, ডেপথ অবশ্যই বাড়বে। আচ্ছা, কোনটা বৈশিষ্ট্য নয়? কৃষ্ণ রক্তের গ্রুপ, এটা পুরোপুরি বায়োলজিক্যাল, এটা জৈবিক, এটা তো নিশ্চয়ই আমাদের সামাজিক নয় বা পরিবেশগত নয়, বাকি সবটাই আমাদের দেখো পরিবেশগত, ভাষার দক্ষতা, তোমাদের হ্যাবিট, ভ্যালুজ, সবটা হচ্ছে আমরা শিখছি ফ্রম সোসাইটি, মূল্যবোধ শিখি ফ্রম সোসাইটি, ভাষা শিখি ফ্রম সোসাইটি, দেখো আমাদের বিহেভিয়ার বা হ্যাবিট আমরা শিখি ফ্রম সোসাইটি। তাহলে এই তিনটা হচ্ছে পুরোপুরি পরিবেশগত বা সোশ্যাল, কিন্তু রক্তের গ্রুপ এটা পুরোপুরি বায়োলজিক্যাল। চলো নাম্বার 6, আবার এ আর টাইপ প্রশ্ন। একই পিতামাতার দুই সন্তানের বুদ্ধি এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা হতে পারে। একদম ঠিক। তুমি দেখবে যে একই একই বাবা মায়ের দুই সন্তান, হয়তো একজন খুব ভালো বুদ্ধিমান, খুব ভালো কাজ করে, প্রচুর প্রবলেম সলভ করে বা ভালো কাজ করে, আর একটা সন্তান হয়তো হতে পারে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, হতে পারে সে অদক্ষ, হতে পারে তার অ্যাপটিটিউড অর্থাৎ তার যে ট্যালেন্ট খুবই কম, এটা হতে পারে। তো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া প্রতিটি ব্যক্তির জন্য অন্যান্য ফলাফল তৈরি করে, তাই তো এটাও ঠিক, এটাও ঠিক। এবং দেখো তুমি যদি একটু ইনডেপথে বোঝো তা দেখবে এইটা হচ্ছে তার কারণ, আর হচ্ছে এই রিজনটা তার কিন্তু অবশ্যই প্রপার রিজন। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, উত্তরটা হবে ক নাম্বার। নাম্বার 7, দেখো উডওয়ার্থের মতে বিকাশের সূত্রটি হলো, এই যে উডওয়ার্থ মানুষটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আমার ক্লাসে কিন্তু ইনাকে নিয়ে বেশ ভালোভাবে ডিসকাস করেছি। আবার বলে দিই, ইনি কিন্তু অ্যাকচুয়ালি মার্কিন মার্কিন বিজ্ঞানী। ঠিক আছে, তিনি মার্কিন বিজ্ঞানী, মার্কিন মনোবিজ্ঞানী, এটা খেয়াল রাখবে। তিনি কি নিয়ে কথা বলেছেন? তিনি কথা বলেছেন মেনলি এই উডওয়ার্থ, রবার্ট উডওয়ার্থ, তিনি বলেছেন যে একটা শিশুর ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্ব হতে পারে, পার্সোনালিটি, ঠিক আছে, এটা কিন্তু বংশগতি এবং পরিবেশের যোগফল নয়, বুঝো, এটা হচ্ছে মাল্টিপ্লাইড, হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট। ঠিক আছে, যোগফল নয়। অর্থাৎ কি, যদি যদি কোনো বাচ্চা, আমি একটু সহজ করে বলি, যদি কোনো শিশু বংশ ভালো না পায়, তার জিনগত যদি স্ট্রাকচার ভালো না হয়, তাহলে তাকে পরিবেশ দিলে কিন্তু সে তার ডেভেলপমেন্ট ভালো হবে না। হয়তো এটা 0 আর এটা হয়তো দেখা যাচ্ছে যে 50, তাহলে কি ইকুয়াল টু 0ই হবে? এটা হতে পারে সে তার বংশ ভালো পেয়েছে, একটা শিশু তার বংশ ভালো পেয়েছে, কিন্তু তাকে ভালো পরিবেশ দেওয়া হয়নি, তাহলে তার কিন্তু ডেভেলপমেন্ট হবে না, ব্যক্তিত্ব হবে না। তো ফলে দুটো কিন্তু মাল্টিপ্লাইড, খেয়াল রাখবে, দুটো মাল্টিপ্লাইড। এই উডওয়ার্থ কিন্তু এইটা বক্তব্যে ফেমাস হয়ে আছে, একজন মার্কিন মনোবিজ্ঞানী, এটা খেয়াল রাখবে। তাই উত্তরটা হবে এখানে খ নাম্বারটা। এখানে টাইমস মানে মাল্টিপ্লাই, ঠিক আছে, এখানে টাইমস মানে মাল্টিপ্লাই, এটা খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট নাম্বার 8, জেরি ওয়াটসন কোন মতবাদের ঘোর সমর্থক ছিলেন? এটা আমাদের অত্যন্ত পরিচিত নাম, জেরি ওয়াটসন। তিনি ওয়ার্ল্ড ফেমাস বিহেভিয়ারিস্ট, তাই না? বিহেভিয়ারিস্ট, ইনি ওয়ার্ল্ড ফেমাস বিহেভিয়ারিস্ট, আচরণবাদী। ইনি বংশগতিকে কিন্তু একদমই অস্বীকার করেছেন। একটা শিশুর ডেভেলপমেন্টে বা তার ব্যক্তিত্ব বিকাশে বংশগতির কোনো ভূমিকা নাই, তাই তিনি প্রচার করেছেন। তিনি বিখ্যাত, ইনিও কিন্তু মার্কিন বিজ্ঞানী, এটা খেয়াল রাখবে, ইনিও মার্কিন বিজ্ঞানী।
এবং ইনার খুব বিখ্যাত সেই বক্তব্য আমরা হয়তো সবাই জানি। উনি বলেছিলেন যে আপনারা আমাকে 1 ডজন শিশু দিন এবং আমাকে আপনি ঠিকঠাক পরিবেশ দিন, আমি আপনাকে আপনি যেমনটি চাইবেন তেমনটি কিন্তু আপনার শিশু আমি দিতে পারবো। মানে কোনো শিশুকে ডাক্তার আমি বানাতে পারবো, খেয়াল করো, কাউকে আমি উকিল বানাতে পারবো পরিবেশ দিয়ে, কাউকে আমি চোর বানাতে পারবো, কাউকে আমি ভিখারি বানাতে পারবো। তাহলে কিন্তু উনি বলছেন যে আমি তাকে পরিবেশ দিয়ে আমি তাকে আমার কাঙ্ক্ষিত পেশায় নিয়ে যেতে পারবো। এখানে জিনের বা বংশগতির কোনো ভূমিকা নেই। তাই তিনি কিন্তু বিহেভিয়ারিস্ট। ইনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি এই পরিবেশবাদকে অত্যন্ত হারে সমর্থন করেছেন, খেয়াল রাখবে। আর ইনি তার যে SOR মডেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। SOR মডেল, না এটা কি, না 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 এটা ভুল বলছি আমি, SOR মডেলটা তার নয়। আচ্ছা আপাতত একটু খেয়াল রাখো, আমি পরে কোনো ক্লাসে ডিসকাস করবো SOR মডেলটা, মানে স্টিমুলাস, অর্গানিজম এবং রেসপন্স। এটা এটা যদি মনে পড়ছে আমার, এটা উডওয়ার্থের মডেল। SOR মডেল, স্টিমুলাস, অর্গানিজম এবং রেসপন্স। একটু আমি পরে ভেরিফাই করে নেবো এটা। আচ্ছা, এই মার্কিন মনোবিজ্ঞানী ইনি বিখ্যাত আচরণবাদী, ঠিক আছে। তো ফলে ইনার পরিবেশবাদটা হবে তার অ্যান্সার, ইনি পরিবেশবাদী। নাম্বার 9 চলো আর একটা ইম্পর্টেন্ট রিজনিং প্রশ্ন। শিক্ষক শিশুর বংশগতি পরিবর্তন করতে পারে না, কিন্তু পরিবেশ উন্নত করতে পারে। একদম ঠিক বক্তব্য, তাই না? বংশগতি হলো বিকাশের সীমা নির্ধারণকারী উপাদান এবং পরিবেশ সেই সীমার মধ্যে সম্ভাবনাকে সফল করে। এটাও ঠিক বক্তব্য, একদম সহজ বাংলা ভাষায় লেখা আছে এটা। দেখো মন দিয়ে শোনো, বারবার শোনো, বুঝতে পারবে। উত্তরটা হবে ক নাম্বার, ঠিক আছে। আমি এটা ব্যাখ্যা করলাম না, তোমরা কিন্তু একবার মন দিয়ে ভাবতে পারলে এই উত্তরটা পেরে যাবে। নাম্বার 10 চলো, নিচে কোনটি বংশগতি এবং পরিবেশের দ্বন্দ্বের ক্ষেত্রে নার্চার শব্দটিকে নির্দেশ করে? তাহলে যেটা বংশগতি, তুমি খেয়াল রাখবে এটা নেচার। মানুষের প্রকৃতি তৈরি হয়, আমাদের নেচার বা প্রকৃতি তৈরি হয় বংশগতি থেকে। তোমার প্রকৃতি তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি কোনো ব্যক্তির প্রকৃতি চেঞ্জ করতে পারবে না। কেন? এটা পুরোপুরি জিনগত বিষয়, ঠিক আছে। আর যেটা আমরা চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে নার্চারিং। এই নার্চারটা কিন্তু আমরা আমাদের মতো করে করতে পারি, মানে যাকে বলা হয় লালন পালন, ঠিক আছে। এখানে উত্তরটা কি হবে? তার পরিবেশ ও, দেখো আমি বলা যায় সেখানটাই, তাহলে পরিবেশ এবং লালন পালন হচ্ছে নার্চার, খেয়াল রাখবে। নেক্সট প্রশ্ন নাম্বার 11, বংশগতি বলতে মূলত কি বোঝায়? খুব ভালো প্রশ্ন, আমি বারবার ডিসকাসও করলাম একটু আগেই। মাতৃগর্ভ বা নিষেক বা গর্ভধারণের সময় উপস্থিত বৈশিষ্ট্যগুলো। আমি আবার মনে করাচ্ছি, তোমার বংশগতি কোনটা? তোমার যে বংশ আছে, তোমার আগে হয়তো 10টা 15টা 20টা 100টা বংশ ছিল, তুমি সমস্ত ওই 100টা বংশের অর্থাৎ 100টা পূর্বপুরুষের বৈশিষ্ট্য সমাহার তুমি, এটা খেয়াল রাখবে। ফলে এখানে নিষেক এবং গর্ভধারণের সময় উপস্থিত সমস্ত বৈশিষ্ট্যকে মিলে আমরা বংশগতি বলি। আবার দেখো নাম্বার 12, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাসারশন রিজনিং টাইপ, বলছে আইডেন্টিক্যাল টুইন বা এক জিন যমজদের বুদ্ধাঙ্ক প্রায় সমান হয়। বুঝো, একদম ঠিক বক্তব্য। আমরা টুইন বা যমজ সন্তান দেখেছি সবাই, দেখতে একই রকম হয়, একই বিহেভিয়ার, একই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তাই এদের কিন্তু বুদ্ধাঙ্ক মানে আইকিউ প্রায় সমান হয়। আমি আইকিউটা পরে ক্লাসে কোনো সময় বলবো, আইকিউ কিভাবে বের করতে হয়। যখন বুদ্ধি ক্লাস করাবো তখন কিন্তু আমরা আইকিউ নিয়ে কথা বলবো, ঠিক আছে। বুদ্ধাঙ্ক প্রায় সমান হয়, তাদের জিনগত উপাদান 100% এক এবং তারা একই পরিবেশে বড় হয়, এটাও ঠিক বক্তব্য। তাহলে এ এবং আর ঠিক বক্তব্য।
আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। যেহেতু 100% বা 100% যেহেতু একই হয়, তাই তো তারা টুইন বা একজিল যমজ। উত্তরটা হবে ক নাম্বার। নেক্সট নাম্বার 13 বলছে বিকাশের ক্ষেত্রে পরিবেশ শব্দটির সঠিক তাৎপর্য নয় কোনটি? বোঝো কোশ্চেনটা। বিকাশের ক্ষেত্রে পরিবেশ শব্দটির কোনটা নিচের ব্যাখ্যা নয়? প্রাকৃতিক পরিবেশ, এটা একটা, তার তো অবশ্যই পরিবেশ ব্যাখ্যা। জন্মগত জিনের বিন্যাস, এটা পরিবেশগত নয়, এটা জৈবিক। বাকি ক, গ, ঘ তিনটা কিন্তু পরিবেশের তাৎপর্য বা পরিবেশ সম্পর্কিত কথাগুলো বলে। তাই উত্তরটা হবে খ নাম্বার। নেক্সট দেখো 14 কোশ্চেন। বংশগতিবাদীদের মতে অপরাধ প্রবণতা ডেলিনকুয়েন্সি দেখো কিসের ফল? যারা বংশগতিবাদী, যারা পরিবেশবাদী নয়, তাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত বাচ্চারা অপরাধ করে, এই যে অপরাধ প্রবণতা, একে বলা হয় ইংলিশে ডেলিনকুয়েন্সি। ডেলিনকুয়েন্সি এটা কিসের ফলাফল? তো যারা বংশগতিবাদী তারা কি বিশ্বাস করবে? যে পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত ত্রুটিপূর্ণ স্বভাব, এটাই তাদের মেন বক্তব্য। খারাপ সঙ্গ, দারিদ্রতা, শিক্ষার অভাব, এরা কারা বলবে? যারা পরিবেশবাদী। উত্তরটা হবে গ নাম্বার। আবার লাস্ট কোশ্চেন দেখো, এই আরটাই প্রশ্ন। আমি বলেছি বারবার, এই প্রশ্ন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো আমি এই আস্তে রিজনিং টাইপ প্রশ্ন প্রচুর নিয়ে আসবো, দেখবে। নট টাইপ প্রশ্ন প্রচুর নিয়ে আসবো, নট টাইপ প্রশ্ন, এই আর টাইপ প্রশ্ন প্রচুর নিয়ে আসবো, দেখবে। বলছে একটা শিশু কি হতে পারে তার সম্ভাবনা বংশগতি ঠিক করে? একদম ঠিক, ঠিক বক্তব্য। ভাবো একটু, ভাবো একটু, হোল্ড করে ভেবে নাও। একটা শিশু কি হতে পারে তার সম্ভাবনা বংশগতি ঠিক করে, তাই না? একটা শিশু জন্ম হওয়ার পরে তার যে ট্যালেন্টটা, তার যে অ্যাপটিচিউডটা, খেয়াল রাখবে, অ্যাপটিচিউড মানে হচ্ছে ট্যালেন্ট, এটা পুরোপুরি জিনগত বা জৈবিক। কোনটা অ্যাপটিচিউড বা ট্যালেন্ট? সেই শিশুটার অ্যাকচুয়ালি কোন দিকে তার ট্রেন্ড আছে, তার ঝোঁক আছে, কোন দিকে যাওয়ার তার প্রবণতা আছে, মানে কোনগুলো কাজ সে ভালো পারে। হয়তো একটা শিশু হয়তো আপনা আপনি ভালো গান করতে পারে, আপনা আপনি খুব ভালো ক্রিকেট খেলছে, আপনা আপনি উইদাউট এনি হেল্প ভালো অঙ্ক করছে, তাহলে এগুলো তার ট্যালেন্ট, এটা অ্যাপটিচিউড বলা হয় একে, ঠিক আছে? আর এখানে রিজনে কি বলছে? সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন। একদম ঠিক। তোমাকে বংশগতি কি দেবে? ট্রেন্ড দেবে, তাই না? তোমার বাচ্চাকে দেবে প্রবণতা, খেয়াল রাখো, টেন্ডেন্সি দেবে, ট্রেন্ড, টেন্ডেন্সি দেবে। এবার এই টেন্ডেন্সিকে ফুলফিল করার জন্য মতো পরিবেশ লাগবেই, ঠিকঠাক পরিবেশ লাগবে। এটাই যারা আধুনিকবাদী তারা এটা বিশ্বাস করে, ঠিক আছে? তাহলে এখানে এ এবং আর ঠিক বক্তব্য আছে। আর আর হলো এখানে, আচ্ছা সরি, এখানে আর কিন্তু এর ব্যাখ্যা হবে না, ঠিক আছে? এখানে আর কিন্তু আর এর ব্যাখ্যা হবে না, কারণ ওটা বংশগতিবাদী, এটা পরিবেশবাদী। অ্যাকচুয়ালি এটা তো আমি বলছিলাম এটা যারা 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 মডার্ন সাইকোলজিস্ট, আমি তার কথা বলছিলাম বাস্তবে। কিন্তু এখানে যা আছে এটা একটা দুটো বাদী আছে, একটা ওরা প্রথমটা হচ্ছে বংশগতিবাদী, পরেরটা পরিবেশবাদী। দুটো সঠিক বক্তব্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। উত্তরটা হবে ক নাম্বার, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা 1 থেকে 15 অব্দি বারবার দেখো, একদম প্রত্যেকটা ব্যাখ্যা আমি খুব ভালো করে করেছি। এবং যদি কোনো প্রশ্নের বা ডিসকাশনে কোনো ডাউট থাকে বা কোনো থাকে আনসার্টেনটি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কোনো একদম কোনো সংকোচ করবে না, কারণ আমি তোমাদের ডাউট ক্লিয়ার করতেই মেনলি এসেছি, ঠিক আছে? যা যা তোমাদের যুবক মস্তিষ্কে যে ডাউটস গুলো আছে সাবজেক্টের উপরে, অবশ্যই আমার কমেন্টে জানাবে।
এবং অবশ্যই আমাকে অথবা হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি আমার টাইম মতো তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। কিন্তু আমার যা মনে হয়, যদি কেউ এই ভিডিওগুলো বারবার দেখে তাহলে মনে হয় কন্টেন্টটা ইন ডেপথে গিয়ে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো। ঠিক আছে।